শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে শহীদী মার্চ পালন করবে। এ নিয়ে আরো জানবো দর্শক। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এ কে এম নাজিম, খুলনা থেকে নূর ইসলাম রকি এবং রংপুর থেকে রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নাজিম। নাজিম, শহীদী মার্চের সার্বিক প্রস্তুতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। গণ অভ্যুত্থানের যে এক মাস পূর্ণ হওয়ার পর যারা ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগের পর দেশে পালিয়ে গেছে, সেই হিসাবে 1 মাস পূর্ণ হয়েছে। তারপরে আসলে ছাত্র জনতা যারা রয়েছেন তারা আজ মূলত বেলা 3টা থেকে তারা শহীদ লং মার্চ ঘোষণা করেছেন। সেই লং মার্চ মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মাঝে মূলত উৎসর্গ করবেন। একটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে যে ছাত্র জনতার অভ্যুত্থানের যেই লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি মূলত বিকাল 3টায় নগরীর 16 নম্বর গেট থেকে শুরু হবে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা সেখানে যোগ দিবেন। তারপরই তারা লং মার্চটা শুরু করবেন। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে যে নতুন দেশ পাওয়া গিয়েছে বা নতুন দেশ চলছে, যে দেশের সংস্কার চলছে, ছাত্র জনতার হাত ধরেই মূলত দেশে একটি আমূল পরিবর্তন হচ্ছে বলে ছাত্ররা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, গত 1 মাস আগে যে তীব্র আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে এবং হটানোর পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আসলে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেটি অনেকাংশে ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। এবং এই অভ্যুত্থানের সময় যেসব ছাত্র জনতা আহত হয়েছেন, যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন হাসপাতালে আসলে এই গুলি, বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে তারা এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি তারা কাতরাচ্ছেন এগুলোর ভয়ে, সেসবের জন্য মূলত ছাত্র জনতা যে লং মার্চ কর্মসূচি সেটি যারা ঘোষণা করেছেন। পাশাপাশি 3টা থেকে আমরা যেটি জেনেছি, নগরীর প্রতিটা মোড় থেকে ছাত্র জনতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সব শ্রেণী পেশার মানুষ তাদের এই লং মার্চে যোগ দিবেন এবং লং মার্চে যোগ দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে এটি উৎসর্গ করবেন এবং যারা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন, তাদের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। তবে 1 মাস পূর্ণ হয় নতুন এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যতটুকু আমূল পরিবর্তন হয়েছেন, এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে খুশির আমেজ বইছে। কারণ তারা যেটি বলছেন, স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর দেশে অনেকাংশে অনেক কিছুর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে আরো পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের যেসব চাওয়া পাওয়া এবং সব শ্রেণী পেশার মানুষের যেসব চাওয়া পাওয়া সেটি ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছেন। আমরা দেখেছি গতকালকেই যারা ছাত্র জনতার সমন্বয়ক রয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা গতকালকে চট্টগ্রাম নগরীর 16 নম্বর গেট এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। সেই বিক্ষোভ সমাবেশে তারা বলেছেন যে নতুন সরকার আসার পরে এখন পর্যন্ত 1 মাস পূর্ণ হয়েছে, এরই মধ্যে কিছু কুচক্রী মহল বা যারা স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিতি, তারা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এইসব বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন এবং সতর্ক থাকার জন্য বলেছেন। আর যারা বিভিন্ন দ্রব্যমূল্যকে সিন্ডিকেট করে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গার্মেন্টস গুলোতে গিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার জন্য মূলত যারা ছাত্র জনতা যারা দোসরা রয়েছেন তারা ছাত্র জনতার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আজ যে বিকাল যে 3টার কর্মসূচি, সেই কর্মসূচিতে মূলত নগরীর 16 নম্বর গেট থেকে অনুষ্ঠিত হবে। সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ তাদের যে শহীদ লং মার্চে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং পুরো চট্টগ্রামে আজ যে শহীদ লং মার্চ, সেই লং মার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। রকি। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃত্ব যেসব শিক্ষার্থীরা দিয়েছে তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি হলে। এইখান থেকেই কিন্তু আসলে মূলত নেতৃত্ব দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং আপনারা জানেন যে খুলনায় কিন্তু 2রা আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস সহ বিভিন্ন ধরনের গোলাবারুদের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তো দর্শক, এই 5 আগস্ট আজকে 1 মাস পূর্ণ হইল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের সফলতা বলা যেতে পারে। তাদের এই আন্দোলনের পিছনে যেই দাবিগুলো ছিল, এই দাবিগুলো তারা যেন বাস্তবায়ন হতে পারে, এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তারা তাদের যেই বিভিন্ন দাবিগুলো ছিল, এর পাশাপাশি বর্তমানে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়া সহ যানবাহন নিরাপত্তা সহ বিভিন্ন দাবি তারা কিন্তু এখন সচলভাবে তারা পূরণ করছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় যেখানে অনিয়ম, লুটপাট অভিযোগের আসছে, সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছে। ছুটে যেয়ে তারা কিন্তু আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ যেহেতু 1 মাস পূর্ণ হচ্ছে এবং গত 1 মাসের ভিতর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছে। তো সারা দেশের ন্যায় খুলনাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিকেল 4টায় খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তালুকদার সিটি সেন্টারে কিন্তু আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়েছে। পাশাপাশি এই শিক্ষার্থীদের একটা বড় দাবি যে এই গণহত্যার তারা বিচার চায় এবং খুব দ্রুতই এই বিচার চায়। পাশাপাশি বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে কিন্তু তারা দেখতে চায়। সাধারণ শিক্ষার্থীদের দাবি যে আন্দোলন তারা করেছে, এই আন্দোলনের ফসল যেন তারা দেখতে পায় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি যে তারা যেন এই শিক্ষার্থীদের পাশে থাকে। তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আমাদের সহকর্মী রফিকুলের কাছে শুনবো বিস্তারিত। ওকে, আপনি জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি হয়েছে আজ। ঠিক আজ থেকে 30 দিন আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে তিনি পালিয়ে যান। এই ঘটনা যেহেতু আজকে 1 বছর, এই 1 বছরে যেহেতু আজকে 1 মাস, এই 1 মাসে আজকে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের কর্মসূচি রয়েছে, তারা কি কি কর্মসূচি নিয়েছে আমরা এই বিষয়ে জানবো। তার আগে আমি একটু বলে রাখি যে আমরা যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে ঐতিহাসিক আবু সাইদ চত্বর, যেখান থেকে এই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি জানেন যে গত 16 জুলাই পুলিশের সামনে বুক চিতিয়ে তিনি কিন্তু এই শহীদ হয়েছিলেন এখানে। সেখান থেকে কিন্তু সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, মাঠে নেমে এসেছিল ছাত্রদের সঙ্গে নেমে এসেছিল অভিভাবকরাও, সাধারণ জনতারাও মাঠে নেমে এসেছে। তো এই যে সেদিনের যে চিত্র, সেদিনের যে পরিস্থিতি, আমরা এই নিয়ে আমরা জানবো এখানকার তার যে আবু সাইদের যে সহযোদ্ধারা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তাদের কাছেই জানতে চাবো যে সেদিনের কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেছিলেন সেখানকার পরিস্থিতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্ণ হলো। তো ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু সে স্বৈরাচার যে এই হত্যাযজ্ঞগুলো চালিয়ে গিয়েছে, আমাদের ভাইদেরকে যে শহীদ করেছে, সেই শহীদ ভাইদের স্মরণে আমরা আজকে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহীদি মার্চ কর্মসূচি আবু সাইদ চত্বর থেকে শুরু করে মডার্ন মোড় হয়ে পুনরায় আবু সাইদ চত্বরে এসে শেষ হবে। এবং আমরা আমাদের শহীদি মার্চ কর্মসূচির পরেই আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিল এবং এরপরে আমরা শহীদ পরিবারদের স্মৃতিচারণমূলক কথাবার্তা আমরা শুনবো। এবং এরপরে আমাদের সন্ধ্যা 7টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হচ্ছে আপনার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আছে। এর এই মধ্য দিয়ে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই এবং এই বার্তাটুকুই দিতে চাই, যত দ্রুত সম্ভব আমার এই শহীদ ভাইদের বিচারিক কার্যক্রম যেন শুরু করা হয় এবং প্রতিটি পরিবার যেন ন্যায় বিচার পায়, এই এতটুকুই প্রত্যাশা থাকবে।
আমরা আরেকজনের কাছে শুনতে চাই যে সেদিনের যে আবু সাইদ যে নিহত হয়ে শহীদ হয়েছিলেন, সেদিনের পরিস্থিতি কেমন ছিল, এখন কি প্রত্যাশা করেন? আচ্ছা, সেদিনের 16 তারিখের পরিস্থিতিটা যদি আমরা বলি তাহলে হচ্ছে পুরো রংপুর শহর কিন্তু এই জায়গাটাতেই অবস্থান করছিল কালকে, সেই 16 তারিখে যখন আমরা এখান থেকে রংপুর শহর থেকে আমরা যখন এই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটে গেলাম, তখন এক পর্যায়ে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কর্মসূচি চালাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যায়ে যখন আমরা দেখলাম পুলিশের সাথে কিছু বাকবিতণ্ডা সৃষ্টি হওয়ার কারণে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং একটা ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এবং তখন দেখা যাচ্ছে যে আবু সাইদকে লক্ষ্য করে কিন্তু পুলিশ তার উপর অযাচিত জুলুম এবং অত্যাচার চালায়, আমরা যেটা পরবর্তীতে আমরা দেখেছি। এবং এক পর্যায়ে আবু সাইদ এসে পুলিশের সামনে দুহাত বুক চেতিয়ে কিন্তু দাঁড়িয়ে যায় এবং শুটমি করে আমরা তাকে চিল্লাতে দেখি এবং শেষ পর্যায়ে এক পর্যায়ে কিন্তু পুলিশ সেই আবু সাইদের বুকে কিন্তু গুলি চালিয়ে তাকে এক নির্মমভাবে শহীদ করে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে আমরা সরাতে পারলেও বাংলাদেশে কিন্তু নানাভাবে এখনো চক্রান্ত চলছে। আমরা জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আমরা দমে যাইনি, সুতরাং যারা এই চক্রান্ত চালাচ্ছে তারা যেন হুঁশিয়ার এবং সাবধান হয়ে যায়। এখনো আমাদের পিতাহারা সন্তানেরা এখনো তাকিয়ে আছে তার বাবারা ফিরে আসবে এবং সন্তানরা পিতারা চেয়ে আছে তার সন্তানেরা এখনো ফিরে আসবে। সুতরাং তারা এমন কোনো কিছু করার জন্য চেষ্টা না করে যেখানে আমাদের আবারও এই রাজপথে তাদের বিরুদ্ধে নেমে আসতে হয়। আমরা এটাই আশা রাখবো যেন আর নতুন করে কেউ মাথাচাড়া দেওয়ার সাহস না পায়। সুন্দর এবং সাবলীলভাবে আমরা দেশটাকে সংস্কার করতে চাই, এটাই আশা থাকবে। লিনিয়া, আমরা শুনছিলাম যে এখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। একই সঙ্গে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি শহরে রয়েছে। বিকেল 3টায় রংপুর প্রেস ক্লাব থেকে তারা একটি র্যালি বের করবে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল চত্বরে শেষ করবে। সেখানেও কিন্তু দোয়া, মিলাদ মাহফিল এবং মোমবাতি প্রজ্বলন রয়েছে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শহীদী মার্চের সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শ্রমিক বিক্ষোভে উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। এ বিষয়ে দর্শক জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে শাহিনুর রহমান শাহিন। শাহিন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে গার্মেন্টস গুলো সব খুলেছে কিনা এবং নিরাপত্তা রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চলে কবিরপুর এলাকায়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা থেকে শুরু করে যে আপনি জানেন যে সাভার, আশুলিয়া এবং ধামরাই মিলে কিন্তু 1800টি শিল্প কারখানা আছে। আমরা দেখেছি আজকে কিন্তু সকাল থেকে দেখেছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খুলেছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা ইপিজেড এবং ইপিজেডের বাইরেও কিন্তু বেশিরভাগ কারখানা খুলেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে কিন্তু শ্রমিক এবং শ্রমিকের বাইরের যারা তারা কিন্তু দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন গার্মেন্টস এবং শিল্প কারখানায় কিন্তু তারা বিশেষ করে ভাঙচুর টাংচুর চালাতে কিন্তু এসেছিল। এবং আমরা দেখেছি প্রত্যেকটি শিল্প কারখানার বাইরে কিন্তু একটি প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে যে 40 জন থেকে 50 জনের একটি শিল্পর বাইরে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। এবং এলাকাবাসী এবং গার্মেন্টস শিল্পের যে কিছু শ্রমিক মিলে কিন্তু এই প্রতিরোধ কমিটিতে অংশগ্রহণ করছে যাতে তাদের এই শিল্প কারখানা যাতে কোনো রকম ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এবং স্বাচ্ছন্দ্যে যাতে তারা এই উৎপাদন করতে পারে এমনটির জন্য আমরা এখানে কথা বলতে চেষ্টা করতেছি যে একজনের আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই শিল্প কারখানার বাহিরে 30 থেকে 40 জন মানুষ পাহারা দিচ্ছেন। কেন দিচ্ছেন এটা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো কি, এখানে আপনাদের কিছু দুষ্কৃতিগুলো লোক আছে, আমরা এটা প্রতিনিয়ত শুনে আসতেছি। যেহেতু মিল ফ্যাক্টরি আমাদের এলাকার একটা হলো উন্নয়নের চাবিকাঠি, এই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের এলাকার দোকানপাট, বাসস্থান যাই আছে সব বিলুপ্ত হয়ে যাবে। অতএব কারণে আমরা স্থানীয় নেতৃবর্গ সবাই সমন্বয় করে মিল ফ্যাক্টরির কিছু শ্রমিক নেতাদের সমন্বয় করে আমরা 60-70 জন একটা কমিটি গঠন করছি, যাতে করে আমাদের কবিরপুরে যতগুলো ফ্যাক্টরি আছে সেখানে যেন কেউ কোনো রকমের বাধা সৃষ্টি না করতে পারে এবং মিল ফ্যাক্টরি ভাঙচুর করতে না পারে। আশা রাখি আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি যে আমরা সক্ষম এই দিক থেকে। আমরা গতকালকে এখানে ছিলাম, সারাদিন ছিলাম, সকাল সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত ছিলাম। আজকেও থাকবো যতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে ফ্যাক্টরি আমার এখানে খোলা রাখার জন্য আমরা এই কমিটি আমরা কাজ করে যাব।
পাবো ইনশাল্লাহ। আচ্ছা, যেমনটি বলছিলেন, দেখলেন যে প্রতিরোধ কমিটি কিন্তু তারা শ্রমিক এবং সাধারণ মানুষ কিন্তু মিলে প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে দুটি মহাসড়ক, ঢাকা রিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে কিন্তু আজকে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। কোনো রাস্তার মধ্যে কোনো রকম পিকেটিং বা অন্য কোনো মানে শ্রমিকদের অবস্থান আমরা দেখতে পাইনি। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিন। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সব গার্মেন্টস খুলেছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। আপনি জানেন কয়েকদিন অস্থিরতা কাটিয়ে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে গাজীপুরের শিল্প পোশাক কারখানাগুলো। আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু বৈষম্য বিরোধী যে শ্রমিক আন্দোলন যারা করছেন তারা কিন্তু চাকরির দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে এবং এই সমস্ত দাবি নিয়ে কিন্তু তারা সরগরম ছিল গাজীপুরের প্রতিটি গার্মেন্টস। এবং জানেন যে কালকে কিন্তু তাদের বিশৃঙ্খলার ফলে কিন্তু গার্মেন্টসের পোশাক কারখানা যে 70 মতন পোশাক কারখানা কিন্তু কালকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আবার সবগুলো কর্মস্থলে ফিরেছেন সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা। আমরা যেখানটায় রয়েছি সেখানটা গাজীপুরের চান্দনা চৌরাস্তা কুষ্ট কুষ্ট গার্মেন্টস, এখানে বিশাল যে গার্মেন্টস, এই গার্মেন্টসে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে সাধারণ যে শ্রমিকরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই পোশাক কারখানায় অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কাজে যোগদান করেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে প্রতিটি শিল্প কারখানা রয়েছে এবং বিসিক শিল্পনগরী, কোনাবাড়ি এবং গাজীপুরের সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সবকিছু স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক গতিতেই কিন্তু সবকিছু চলছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে আজকেও কিন্তু কোনাবাড়ির 2-1টি কারখানার শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছে। এই ঘটনায় কিন্তু আধা ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল। তো এখন হলো যে আপনার প্রতিটি গার্মেন্টসের এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিন্তু 1000 পুলিশ মোতায়েন রয়েছে এবং এছাড়া যে সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি এবং সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং গার্মেন্টস মালিক যারা রয়েছেন তারাও চাচ্ছেন যে তারা যেন নিরাপত্তার পুলিশের পক্ষ থেকে যেন তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে প্রতিটি প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে এবং সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন এবং গাজীপুরের যে গুরুত্বপূর্ণ 2টি বিসিক শিল্পনগরী রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এখন পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তো সব জায়গায় কিন্তু পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। তো আমরা এই ব্যাপারে শিল্প যে মালিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে তারা আজকে যেটা রয়েছে পোশাক কারখানা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং তারা যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা বহিরাগত বিভিন্ন পোশাক কারখানার যে শ্রমিক রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের মধ্যে তারা কিন্তু চাকরির দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার 1000 কিন্তু নিরাপত্তা যে কর্মী রয়েছে অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির সামনে সব জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। তো আমরা জানতে পেরেছি যে আপনার গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠানই খোলা রয়েছে। তো সাধারণ শ্রমিকরাও কিন্তু তারাও কিন্তু যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু তারা যে কর্মস্থলে যোগ দিতে পেরে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু খোলা থাকার পক্ষে সাধারণ শ্রমিকরা রয়েছেন। তো যারা নাকি বিক্ষোভ করছেন, প্রদর্শন করছেন তারা কিন্তু বহিরাগত শ্রমিক রয়েছেন সব, তারা কিন্তু প্রতিটা ফ্যাক্টরি ভাঙচুর করেছেন এবং গাজীপুরে জানেন যে 70টার মতন কারখানা কিন্তু আতঙ্কে ভয়ে কালকে বন্ধ রাখা হয়েছিল, ছুটি দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু প্রতিটি ফ্যাক্টরির মধ্যে লাঠি সোঁটা নিয়ে তারা অবস্থান নিয়েছিলেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রমিক বিক্ষোভে উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল। দেখছেন দেশ জনপদ লাইভ।
বন্যার পানি নেমে গেলেও এখনো বিভিন্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপন। স্বপন, আপনি আমাদেরকে জানাবেন লক্ষ্মীপুরের এখনকার চিত্র সম্পর্কে, আর পানি নামছে না কেন সে বিষয়টিও জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরের স্মরণকালের ভয়াবহ বন্যায় যে লক্ষ্মীপুরের প্রায় 14 থেকে 15 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তো এই বন্যার পরবর্তী সময়ে যে পানিগুলো নামছে, নামা ধীরগতি, এবং লক্ষ্মীপুরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যে লক্ষ্মীপুরের যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো দখল এবং বাঁধ নির্মাণের কারণে পানি ঠিক মতো নামতে পারছে না। নামার কারণে লক্ষ্মীপুরে যে লাহারকান্দি কুশাখালী, উত্তরামসাদি, দক্ষিণামসাদি, পার্বতীনগর, বাঙ্গাখা, তারপরে হচ্ছে কমলনগরের চরকাদি সব বিভিন্ন এলাকায় বর্তমানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নদীগুলো দিয়ে পানি নামছে না। তো লক্ষ্মীপুরের যে এই এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 লাখ লোক পানিবন্দী রয়েছে এবং কিছু কিছু এলাকায় 1 ফুট 2 ফুট পানি নেমেছে। তো লক্ষ্মীপুরের যে এই বন্যার কারণে লক্ষ্মীপুরের যে এলজেডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ একরামুল হক আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 2100 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি 1163 কিলোমিটার এলজেডি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত কারণে এখন বন্যা পরবর্তী সময়ে যে লক্ষ্মীপুরের কোনো অঞ্চলে মানুষজন যানবাহন নিয়ে প্রবেশ করতে পারছে না। এছাড়াও লক্ষ্মীপুর রোডসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 262 কিলোমিটার সড়ক ও জনপথের রাস্তা রয়েছে। এই 262 কিলোমিটার রাস্তার মধ্যে 80 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে লক্ষ্মীপুর থেকে যে ঢাকা, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, এই রাস্তাগুলো দিয়ে এখন বাস চলাচল করছে না। রাস্তাগুলো বিকল্প পথে এখন ঢাকা এবং চট্টগ্রামে যাতায়াত করছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। Amazing taste, Mr. Noodles. Enjoy the best. দর্শক দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমরা যাচ্ছি এখন নোয়াখালীতে রয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এখনো পানি না নামার কারণ কি রয়েছে আসলে সে বিষয়ে জানাবেন, আর এখন কি অবস্থা আসলে সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া নোয়াখালীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। যদি বলতে হয় যে নোয়াখালীর যে 4টি উপজেলা বেশি বন্যা কবলে পড়েছে, তো এই 4টি উপজেলার এখন কিছু নিচু অঞ্চল এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে। তবে আসলে এগুলোকে বন্যার পানি না বলে এখন জলাবদ্ধতায় বলা যায়। পানি আসলে ধীরে ধীরে নামার কারণে এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। তবে আসলে ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা বলে সবাই জানি আমরা। তো এই নিচু হওয়ার কারণে এখানে সামান্য বৃষ্টিতে বা একটু ভারী বৃষ্টি হলে নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো এই জলাবদ্ধতা আসলে কাটতে কিছুটা সময় লাগে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো সুশাসনের জন্য নাগরিক সুজনের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সাথে, যে বন্যার পানি নেমে যাওয়ার পরও কিন্তু যে দেখা যাচ্ছে যে স্থায়ী একটা জলাবদ্ধতা নিয়েছে। তবে কেন এবং কি কারণে এই জলাবদ্ধতা? দেখুন, নোয়াখালীতে দীর্ঘদিন থেকে বছরের পর বছর খাল দখল করা হচ্ছে। যে যেখানে পাচ্ছে ক্ষমতা দেখিয়ে, কখনো রাজনৈতিক ক্ষমতা, কখনো বিত্ত বৈভবের ক্ষমতা, কখনো পেশি শক্তির ক্ষমতা দেখিয়ে যে যার মতো করে খাল দখল করেছে। এক একটি জায়গাতে এক একটি প্রবাহমান খালকে মনে হলো যে গলা টিপে হত্যা করলে যে অবস্থা হয় সেই অবস্থা। অসংখ্য জায়গাতে খালের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। একদা এখানে খাল ছিল বলার কোনো সাধ্য নেই। ফলে এই বছরের পর বছর এই যে দখলদারিত্বের সংস্কৃতি চলেছে এবং এই সংস্কৃতিকে অনেকে প্রচ্ছন্নভাবে সমর্থন জুগিয়েছে, রাজনৈতিক দল, প্রশাসনিক কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা। এই কারণে এই দখলদারিত্বের সংস্কৃতির কারণে পরিবেশ প্রকৃতি একদিকে ধ্বংস হয়েছে, অন্যদিকে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এ কারণে আসলে নোয়াখালীতে মূলত জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। এখন সময় হচ্ছে একটা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার
সেনাবাহিনীও মাঠে রয়েছে। এখন একেবারে সবকিছুর ঊর্ধ্বে উঠে একেবারে নিরপেক্ষভাবে যেখানে যেখানে খালে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যেখানে যেখানে প্রবহমান খালকে হত্যা করা হয়েছে, প্রতিটি খালের প্রতিবন্ধকতা দূর করে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ী স্থাপনা, অস্থায়ী স্থাপনা, খণ্ডকালীন স্থাপনা সব উচ্ছেদ করে খালগুলোকে আবার প্রবহমান করা, আবার সচল করা, তাহলে এই পানি নামবে এবং এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এছাড়া কোনো এই সংকটের সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে দখলদারিত্বর কারণে মূলত এই স্থায়ী জলাবদ্ধতা, একই সাথে তিনি জানিয়েছেন যে এখন বর্তমানে সেনাবাহিনী মাঠে রয়েছে, এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা যথাযথ উদ্যোগ নিয়ে এই বাধাগুলো অপসারণ করে পানির প্রবাহটা স্বাভাবিক করবে। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার পানি নেমে গেল, এখনো বিভিন্ন এলাকা রয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ভুক্তভোগীদের। পানিবাহিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে আসছে মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এই যে পানিবাহিত নানা রোগ নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি লিনি, আপনাকে একটা সময় জানা রাখি, কুমিল্লা আমরা আসলে প্রতিটি উপজেলা যে 17 উপজেলা 14টি উপজেলা আছে বন্যাবাহিত রোগীর সংখ্যা আসলে বৃদ্ধি পেয়েছে। একটু জানা রাখি, কুমিল্লা সিভিল সার্জন আসলে 260টি আসলে মেডিকেল টিম কাজ করছে, কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে একটু জানিয়ে রাখি, এখানে যারা কুমিল্লা সদর হাসপাতালে রয়েছে, আমি প্রতিদিন আউটডোরে 1200 রোগী যেখানে প্রতিদিন দেখে, সেখানে আমরা দেখেছি এখন প্রতিদিন 1500 থেকে 1600 রোগী আসলে এখানে আউটডোরে দেখেছি। বিশেষ করে পানিবাহিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে যারা শিশু বাচ্চা এবং যারা বয়স্ক তাদের আসলে ডিহাইড্রেশন, ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং এসবের প্রভাব বেশি রয়েছে। চর্মরোগের সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আমি যদি এখানকার যে ছাত্র সমন্বয়ক রয়েছে খালিদ আসলে ওর সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনি এখানে কি ধরনের প্রবলেম ফেস করছেন? আমাদের বন্যার শুরু থেকে অর্থাৎ আন্দোলনের শুরু থেকে আমাদের ছাত্ররা এখানে শৃঙ্খলা বিধান সহ সবকিছুর কাজ করে যাচ্ছে, কিন্তু বন্যা পরবর্তী যে সময়টা, এই সময়টাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে পানিবাহিত যে রোগগুলো, এই রোগগুলো প্রকোপ খুবই ভালোভাবে বাড়ছে এবং রোগীদের সাথে বা যাত্রীদের যারা এখানে আসছে তাদের মধ্যে চর্ম বা যৌন যে সমস্যাগুলো বা পানিবাহিত কলেরা সহ অন্যান্য যে রোগগুলো, ডায়রিয়া সহ বাচ্চাদের থেকে একদম বৃদ্ধ বয়স যারা আছে তাদের সবারই অনেক বেশি পরিমাণ রোগী এখানে বাড়ছে। যেখানে আগে প্রত্যেকদিন চর্ম বিভাগে রোগী 50 থেকে 100 জন আসতো, সেখানে এখন 250 থেকে 300 জন পর্যন্ত বেড়ে গেছে। এবং যেখানে পুরো হসপিটালে আগে রোগী ছিল 900, 1000 বা 1100, 1200 পর্যন্ত, এখন সেটা অলমোস্ট 1500 প্লাস হয়ে যাচ্ছে। এবং হসপিটালের যারা আমাদের ছাত্র প্রতিনিধি, একটা জিনিস এখানে যেটা বলছেন, সেবার যে কার্যক্রম আসলে ডাক্তার যারা সংখ্যা রয়েছে আসলে কম, সেই কারণে আসলে অপ্রতুল। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন কবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ভুক্তভোগীদের। এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমন কবিরের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত, এ নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্ত, মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি। অপুর কাছে যাচ্ছি প্রথমে। অপু, বন্যায় পর্যটন খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি জানাবেন। ধন্যবাদ লিনি। আমি এখন আছি খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে, যে পার্কটি খাগড়াছড়ির কিন্তু অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আপনাকে বলি যে আমি যে পার্কটিতে আছি, এখানে সকাল থেকে এখন পর্যন্ত মাত্র 8 জন দর্শনার্থী কিন্তু এই পর্যটন স্পটটি ঘুরতে এসেছেন। যদিও বা অন্যান্য সময় এই সময়টার মধ্যে 150 থেকে 200 পর্যটক কিন্তু এখানে থাকার কথা। ঠিক একই চিত্র খাগড়াছড়ির রিসাইন ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক সহ অন্যান্য যে স্পট গুলো আছে, এই স্পট গুলো মূলত একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ থুবড়ে পড়েছে এখানকার পর্যটন স্পট গুলো। গত 2 মাসে 4 বারের বন্যা এবং এর আগে পাহাড়ের যে অস্থিতিশীল পরিবেশ এবং সারা দেশের ছাত্র আন্দোলন সহ একের পর এক সমস্যায় আসলে জর্জরিত এখানকার পর্যটন খাত। আপনাকে জানাই যে রাঙামাটির যে সাজেক, যেটি কিনা খাগড়াছড়ি হয়ে যেতে হয়, সেই সাজেকেও কিন্তু এখন শুনশান নীরবতা বলা চলে। যেখানে কিনা প্রতিদিন 60 থেকে 70 গাড়ি চলাচল করে, সেখানে প্রতিদিন এখানে 1 থেকে 2টি গাড়ি কিন্তু চলাচল করছে। এখানকার হোটেল, মোটেল, রিসোর্ট গুলো আসলে একদম শুনশান নীরবতার আছে বলা যায়। আমি এখানকার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে একের পর এক এই ধসের কারণে কিন্তু তারা কোনোভাবেই পর্যটন খাতে কিন্তু ব্যবসা করতে পারছেন না। এমনকি কর্মচারী যারা আছেন তাদেরও ঠিকঠাক বেতন দিতে পারছেন না। পর্যটকবাহী গাড়িগুলোর আসলে এখন অচল অবস্থা
বিরাজ করছে। তবে তারা আশা করছেন হয়তো খুব সহজে বন্ধ হাত কেটে নতুন ভাবে এখানকার পর্যটন খাত অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপু। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটির। আপনি জানাবেন মৌলভীবাজারের কি অবস্থা এখন দেখছেন, আর বন্যায় পর্যটন খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ধন্যবাদ। মৌলভীবাজারের চলতি বছরের জুন মাসের মাঝামাঝি থেকেই বন্যা শুরু হয়। 3 ধাপের মৌলভীবাজারের বন্যায় যে সার্বিক ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়, এবং সেই সাথে ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের। বিশেষ করে পর্যটন শিল্পের যে ধস নামার কারণ হচ্ছে বন্যায় কোনো মানুষজন এই মৌলভীবাজারের যে শতাধিক পর্যটন কেন্দ্র রয়েছে সেই সব পর্যটন কেন্দ্রে আসে নাই, যার কারণে মৌলভীবাজারের যে মোটেল রিসোর্টগুলো যেগুলো রয়েছে সেইগুলায় একদম খালি পড়ে আছে, যার কারণে মৌলভীবাজারে এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকার অধিক পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে বলে পর্যটন শিল্প সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। আপনি জানেন যে মৌলভীবাজারের চায়ের রাজধানী, চায়ের দেশ মৌলভীবাজার। এখানে প্রতি বছর সারা সময়ই পর্যটক থাকেন, কিন্তু সাম্প্রতিক বন্যায় এবং দেশের চলমান পরিস্থিতির কারণে পর্যটক না আসায় সেই শিল্পের অনেকটা ক্ষতি হয়েছে বলে পর্যটক সংশ্লিষ্ট আমাকে জানিয়েছেন। এবং এটা ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টা সেটা পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সার্বিক অর্থে মৌলভীবাজারে যে বন্যা এবং দেশের পরিস্থিতির কারণে যে পর্যটন শিল্পের যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে হিমশিম কাটছেন পর্যটন সংশ্লিষ্টরা। অর্থাৎ মৌলভীবাজারের যে পর্যটন শিল্পের অনেকটা ধস নেমেছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই ছিল মৌলভীবাজারের পর্যটন শিল্পের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী কুটির। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।